আজকের ক্লাসে আমরা 41তম বিসিএস এর ইংলিশ অংশ সমাধান করতে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটা এসেছিল, টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, আন্ডারলাইন দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে আন্ডারলাইন ছিল হচ্ছে টু উইন এ প্রাইজ, এটুকুতে আন্ডারলাইন ছিল ইজ মাই অ্যাম্বিশন। তো টু উইন এ প্রাইজ এটা আসলে কী হিসাবে বাক্যে ব্যবহৃত হয়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে যদি দেখেন যে এই জায়গাটায় যাই থাকুক না কেন এরপরে ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে বা কোনো ভার্ব আছে, তাহলে ওইটা কিন্তু নাউনের কাজ করে। যেটাই সাবজেক্ট হিসেবে বসে সেটাই নাউন বা প্রোনাউন হিসেবে কাজ করে। তো এটা তাহলে যেন আপনি কিন্তু এটা চাইলে কিন্তু ইট দিয়ে রিপ্লেস করতে পারেন। যেমন ইট ইজ মাই অ্যাম্বিশন, ইট ইজ মাই অ্যাম্বিশন। এই যে দেখেন খুব সহজেই কিন্তু বাক্যটা মিলে গেল। তার মানে আমরা নাউন বা প্রোনাউন দিয়ে খুব সহজে কিন্তু একটা জিনিসকে রিপ্লেস করে যদি ফেলতে পারি, তো সেটা বাক্য মানে যতগুলো ওয়ার্ডই থাকুক না কেন সেটা কিন্তু নাউন ফ্রেজ হিসেবে আচরণ করবে। সো এটা হবে নাউন ফ্রেজ। এরপরের যে কোশ্চেনটা ছিল, চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং ইন টার্স। এই টার্স শব্দের অর্থ আপনাকে জানতে হবে। এই টার্স শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বা বাহুল্য বর্জিত, একদম কনসাইজ টাইপের আর কি। এই যে কনসাইজ দেওয়াই আছে, তবে আপনাকে কিন্তু অপোজিটটা বের করতে হবে। অপোজিটটা হচ্ছে সংক্ষিপ্তের বা বাহুল্য বর্জিত, সেটার বিপরীত হচ্ছে বিশদ বিস্তারিত, তাই না? তাহলে এটা হতে পারে ডিটেল, হতে পারে ডেসক্রিপটিভ। এখন ডেসক্রিপটিভ কিন্তু আসলে একটু কনফিউশন কাজ করে। কীরকম আমি আপনাকে বলি, একজন ছাত্রকে যদি বলেন যে এটা বর্ণনামূলক প্রশ্ন, তো বর্ণনামূলক প্রশ্ন সে 2 পেজ লিখতে পারে। আবার আরেকজন ছাত্র ওই কোশ্চেনের অ্যান্সারে 3 পেজ লিখতে পারে। আবার অন্য একজন ছাত্র সেটা 5 পেজ লিখতে পারে, ডেসক্রিপটিভ কোশ্চেন যেটা মানে বর্ণনামূলক প্রশ্নের উত্তরে। এখন ডেসক্রিপটিভ বলতে যে এটা একটা আপেক্ষিক বিষয়। কারো কাছে 2 পেজই মনে হচ্ছে বর্ণনামূলক, কারো কাছে 3 পেজই হচ্ছে বর্ণনামূলক, কারো কাছে 5 পেজ হচ্ছে বর্ণনামূলক মনে হবে। কিন্তু ডিটেইলড মানে হচ্ছে যে পেজ বিষয় না, পুরো বিষয়টা খুঁটিনাটি সহজে উঠে আসে, সেটাকে বলে ডিটেল। এখন আপনি যদি 1 পেজেই যদি ধরে নেওয়া যায় যে পুরো খুঁটিনাটি চলে আসছে, তাহলে 1 পেজই যথেষ্ট। আর যদি মনে হয় যে না 10 পেজ লাগবে পুরো ডিটেলস তুলে ধরতে, তাহলে 10 পেজে। তো কাজেই এই ডেসক্রিপটিভ ব্যবহার না করে আমরা এই ডিটেলটা ব্যবহার করবো এখানে। হু ইজ দ্যাট ইন দিস সেন্টেন্স, দ্যাট কী হিসাবে বসছে? হু ইজ দ্যাট, তাহলে নিশ্চয়ই কোনো ব্যক্তিকে রেফার করা হয়েছে। তো হু ইজ দ্যাট, উনি কে? তাহলে আমরা বলতে পারি করিম, এরকম করে বলতে পারি। তার মানে এই দ্যাট আসলে কিন্তু কোনো ব্যক্তিকে নির্দেশ করতেছে, বোঝাই যাচ্ছে যে কোনো ব্যক্তিকে দেখানো হচ্ছে যে উনি কে। তাহলে এই দ্যাটটা অবশ্যই ব্যক্তিকে নির্দেশ করলে ব্যক্তির পরিবর্তে বসছে, তাহলে এটা কী হবে? প্রোনাউন হবে। তাছাড়া এখানে দ্যাট তো কনজাংশন হবে না, কারণ দ্যাট কনজাংশন হতে গেলে 2টা বাক্যকে সমন্বয় করতে হবে, 2টা বাক্যকে সংযোগ করতে হবে। তো এটা তো 2টা বাক্যকে সংযুক্ত করে নাই। তারপরে এটা অ্যাডজেক্টিভ হবে না। অ্যাডজেক্টিভ হতে গেলে আমরা জানি যে পরে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। সো এরপরে তো কোনো নাউন নাই। অ্যাডভার্ব হবে না। অ্যাডভার্ব আমরা জানি ভার্বকে মডিফাই করে। তো এখানে এই দ্যাটটা ভার্বকে মডিফাই করে নাই, সুতরাং এটা প্রোনাউন হবে নিশ্চিত। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? নো নিজে একটা ভার্ব, নো মানে হচ্ছে জানা। তো সেই ভার্বের সাথে আইএনজি হলে সেটাও ভার্ব থাকে। কখনো কখনো এটা নাউন হিসেবে, জিরান পার্টিসিপল হিসেবে ব্যবহার করা যেতে পারে। তারপরে হচ্ছে নলেজেবল, যে সমস্ত শব্দের শেষে অ্যাবল থাকে সেগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ। মজার ব্যাপার হলে অ্যাবল নিজেই কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অ্যাবল নিজেই একটা অ্যাডজেক্টিভ। আবার অ্যাবল যে সমস্ত শব্দ শেষে বসে ওই পুরাটাও একটা কি? অ্যাডজেক্টিভ। নন মানে জানা, তো নন এটা নাউন হিসেবে, এটা আসলে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। কখনো কখনো নাউনের কাজ করতে পারে, তবে এখানে পারফেক্টলি হচ্ছে নলেজ। হ্যাঁ, এখানে নাউন নলেজ একদম স্পষ্টভাবে দেওয়া আছে। সো আমরা এটা সিলেক্ট করব। হোয়াই দেন টিচ নান টু ইউ, ফর দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো। মূলত এই যে এইটুকু ভালোভাবে খেয়াল রাখবেন, দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো। দারুণ একটা ডায়লগ, যে দুনিয়ায় খারাপ ভালো বলে কিছু নাই, আমাদের চিন্তাভাবনাই সেটা আসলে নির্ণয় করো। অর্থাৎ চিন্তাভাবনা, আপনার চিন্তাভাবনা যদি পজিটিভ থাকে তাহলে জিনিসটা ভালো, আপনার চিন্তাভাবনা যদি নেগেটিভ থাকে ভালো জিনিসও খারাপ। এই জন্য খারাপ ভালো বলতে কিছু নেই, আমাদের চিন্তাভাবনাই সেটা নির্ধারণ করে। এইটা কিন্তু হ্যামলেট তার 2জন বন্ধুর সাথে কথা বলতেছিল। তো বন্ধু বলা চলে, আবার হচ্ছে যে তার সাবঅর্ডিনেট বলা চলে।
তো একটা নাম হচ্ছে গাল্ডেন স্টার্ন, আমি যদি ভুল না করি এই মুহূর্তে ভালোভাবে নামটা মানে মনে পড়তেছে না। আরেকটা হচ্ছে রোজেনক্রান্ট। তো এই গাল্ডেন স্টার্ন আর রোজেনক্রান্ট এদের সাথে কথা বলার এক পর্যায়ে তখন হ্যামলেট এই উক্তিগুলা করে। আসলে এই হ্যামলেট এই উক্তি করার পেছনে একটা কারণ আছে, যে হ্যামলেট আসলে খুব হতাশ হয়ে গিয়েছিল যে তার বাবা মারা গেছে, সে ছিল জার্মানিতে, ডেনমার্কে এসে দেখে যে তার মা বিয়ে করে ফেলছে। বিয়ে করছে তাও কাকে? হ্যামলেটের আপন চাচাকে বিয়ে করছে। তো নানান কারণেই একদিকে তার বাবাকে হত্যা করা হয়েছে, নানান কারণেই সে মানে একদম কি বলবো হতাশ থাকে, এবং কি সে সুইসাইড করবে এরকম ধরনের টেন্ডেন্সিও তার ভিতর কাজ করে। তো এমন সময় তার বন্ধুদের সাথে কথা বলার এক পর্যায়ে তার নিজেকেই যেন নিজে বুঝাইতেছে যে হ্যাঁ, যে ঘটনা প্রবাহ তো ঘটতেই থাকবে, সেটা ভালো মন্দ যাই হোক, ফ্যাক্ট তো ঘটবেই, তবে সেটা ভালোভাবে দেখার চেষ্টা করা লাগবে, মন্দভাবে দেখলেই সেটা মন্দ হিসেবে মনে হবে। তো নিজে যেন মোটিভেশন দিয়েছিল এই চুক্তির মাধ্যমে। তো এই হ্যামলেট হচ্ছে বিখ্যাত একটা ট্র্যাজেডি, উইলিয়াম শেক্সপিয়ারের এলিজাবেথেন পিরিয়ডের একটা সাহিত্য। এটা কিন্তু আসলে এখানে যে কটা সাহিত্য আছে এগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে যাবেন, কারণ এগুলো কিন্তু মাঝে মাঝে এসে থাকে এখান থেকে কোশ্চেন শেক্সপিয়ার থেকে। 41 নাম্বার ছিল মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট। তো অর্থাৎ সময় এবং ভাগ্য কি বলবো, যে আমাদের দুর্বল করে ফেললেও বাট স্ট্রং ইন উইল, ইচ্ছাশক্তি যদি প্রবল থাকে তাহলে কি হতে পারে? টু স্ট্রাইক, টু সেক, টু ফাইন্ড, টু নট টু ইয়েল্ড। নট টু ইয়েল্ড মানে হচ্ছে হার না মানা, সেক ফাইন্ড মানে খুঁজে পাওয়া, সেক মানে করা, কারোর কাছে কিছু প্রার্থনা করা, এই টাইপের অর্জন করা। তো তার মানে বোঝাইছে যে আমরা সময় এবং ভাগ্যের কারণে দুর্বল হয়ে গেলেও আমাদের কঠিন ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা হার না মেনে যে কোনো জিনিস পেতে পারি, জয় করতে পারি, এই টাইপের কিছু একটা বোঝাইছে। তো এটা হচ্ছে যে আলফ্রেড টেনিসনের একটা কবিতা আছে, সেটা হচ্ছে ইউলিসিস। সেই ইউলিসিস কবিতা থেকে কিন্তু আলফ্রেড টেনিসনের সেই ইউলিসিস কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। এছাড়াও ইউলিসিস সম্পর্কে আমাদের একটু তথ্য জেনে রাখা দরকার। ইউলিসিস কিন্তু এটা একটা, যদি কবিতা হয়, কবিতা হলে কিন্তু টেনিসন লিখছে, আর এটা যদি নভেল হয় তাহলে কে লিখছে? জেমস জয়েস লিখছে, আইরিশ রাইটার জেমস জয়েস লিখছে। তো এই ইউলিসিস কবিতার মাধ্যমে কবি এখানে একজন বৃদ্ধ ব্যক্তি তার সমগ্র জীবনের স্ট্রাগল তুলে ধরেছেন। তো সেই স্ট্রাগলের ইয়েতে পরবর্তীতে একদম শেষের দিকে যে বলা যায় যত স্ট্রাগল বা যত যাই হোক, যে কোনো জিনিস জয় করা যায়, যে কোনো জিনিস অর্জন করা যায় যদি আমাদের স্ট্রং উইল থাকে, এরকম একটা সারমর্ম আসছে এই কবিতায়। গিভ সামবডি পিস অফ মাইন্ড। এই পিস অফ মাইন্ড কি? হ্যাঁ, এক পিস মন দেওয়া। তো এটা মনে রাখার সিস্টেম হলো আপনি মন তাকেই দেন যার সাথে সবসময় ঝগড়াঝাটি করেন, হ্যাঁ, বা যাকে মন দেওয়া যায় তার সাথেই রাগ অভিমান সবচেয়ে বেশি করা হয়। এবং হয় না, আমরা প্রেম করার সময় বলি যে তোমার প্রতি এত মেজাজ যে খারাপ হয়েছিল, তো এই যে আমরা জানাই দিই মেজাজ খারাপ হইলে, রাগ উঠলে যে জানাই দিই, এটা এখান থেকে মনে রাখতে পারেন। এটা হচ্ছে টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দ্যাম। হ্যাঁ, বলে দাও তাদের যে তুমি তাদের প্রতি খুবই বেশি রাগ উঠেছে। তো পিচ অফ মাইন্ড মানে হচ্ছে কিন্তু এটা কিন্তু ভালো কিছু না, এটা হলো আপনার রাগ উঠছে সেটা বলে দেওয়া সরাসরি। আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে। এখানে দেখেন আই শ্যাল হেল্প ইউ, এটা একটা বাক্য, ইউ অবে মি, যে তুমি আমাকে সম্মান করো বা মান্য করো। তো দুইটা বাক্য পরিপূর্ণভাবে মাঝখানে কিন্তু এই জিনিসটা এসে কি দুইটা বাক্যকে জয়েন করে দিছে, তাহলে অবশ্যই এটা কী হবে? কনজাংশন হবে। আর এই প্রোভাইডেড এটা অনেকটা ইফের মতো আচরণ হবে এখানে। প্রোভাইডেডটা ইফের মতো, যেমন আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করব যদি তুমি আমাকে মানো বা আমার কথা শোনো, এই টাইপের কিন্তু চলে আসছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, এটা মনে রাখার একটা সিস্টেম হলো কোশ্চেন নাই রে। এই যে কোশ্চেন নাই রে, এভাবে মনে রাখার চেষ্টা করবেন। এই যে এটা দেখেন কোশ্চেন নাই রে। 45 নম্বর বলছে হুইজ বাট ইজ এ প্রিপোজিশন। হয় রে কপাল, বাটও নাকি প্রিপোজিশন হিসেবে বসে। তো এখন এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনি যদি নিশ্চিত না হন তাহলে এগুলো দাগায় না বিসিএসে, কারণ হচ্ছে এগুলো ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, তবুও দেখেন ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। দেখেন এই বাটটা আপনি চাইলে একটা অ্যাডভার্বের মাধ্যমে কিন্তু রিপ্লেস করতে পারবেন। কিভাবে? আমি যদি বলি, দেখেন এই বাট না দিয়ে যদি এখানে কী ব্যবহার করি? ওয়ানলি ব্যবহার করি। ওয়ানলি ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। হ্যাঁ, ইট ইজ অনলি রাইট, এটাই একমাত্র ঠিক হবে, টু অ্যাডমিট আওয়ার ফল্টস, যে আমাদের দোষটা স্বীকার করে নেওয়া। তো এই যে বাটটা এখানে অ্যাকচুয়ালি বসছে কিন্তু কী হিসাবে বলেন তো? একটা অ্যাডভার্ব হিসাবে বসছে, এবং ইজের পর বসছে, একটা ভার্বের পরে বসছে।
আর অনলি আমরা জানি এটা একটা অ্যাডভার্ব, তাহলে এই ভার্বটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে। তারপর এখানে দেখেন হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, এই ভার্বটা আপনি কিন্তু উইদাউট একটা প্রিপোজিশন দিয়ে কিন্তু রিপ্লেস করতে পারবেন। উইদাউট হোয়াট ক্যান উই ডু উইদাউট সিট অ্যান্ড ওয়েট, যে বসে থাকা এবং অপেক্ষা করা ছাড়া আমরা আর কী করতে পারি। এই যে উইদাউটকে রিপ্লেস করে পাচ্ছেন, তার মানে এই ভার্বটা কিন্তু এখানে প্রিপোজিশন হিসেবে বসেছে। এরপরে উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, এটা তো বোঝা যাচ্ছে উই ট্রাইড হার্ড তারপর ডিড নট সাকসিড, দুটো বাক্যের মাঝখানে বসছে, তাহলে এটা কনজাংশন ছিল। এবং ঘ নাম্বারটা নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এইটা কিন্তু এই ভার্ব দ্বারা মানে কিন্তু সবাইকে বোঝাচ্ছে। কী বোঝাচ্ছে? সবাই। হ্যাঁ, তাহলে সবাই যদি বোঝায় তাহলে এটা তো মানে অবশ্যই প্রিপোজিশন হলো না। কীভাবে সবাই বোঝায় দেখেন তো, আমরা যখন অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখেছিলাম ছোটোবেলায়, তখন এরকম একটা বাক্য শিখছি না, এভরি মাদার লাভস হার চাইল্ড। মনে করে দেখেন, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড মানে কি? যে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, তাই না? তার লাভস এস হবে আর কি, লাভস হার চাইল্ড। এখন এটা যদি, এটা তো অ্যাফার্মেটিভ বাক্য, এটাকে নেগেটিভ কীভাবে করা যায় বলেন তো, দেখি কে পারেন। এটা কিন্তু দেয়ার ইজ নো, এভরি থাকলে কী ব্যবহার করা লাগে? দেয়ার ইজ নো, তারপরে যে এভরির পরের শব্দ দেয়ার ইজ নো মাদার, তারপর কিন্তু একটা সাবজেক্টের পর বাট বসে, বাট লাভস হার চাইল্ড। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দেয়ার ইজ নো, এখানেও কিন্তু দেখেন দেয়ার ইজ নো আছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই বাট মানে সব মাই তার সন্তানকে ভালোবাসে, এই বাট মানেও কিন্তু সব বুঝাইছে বা সবাইকে বুঝাইছে। এটার অ্যাফার্মেটিভটা যদি করি, এটার অ্যাফার্মেটিভটা কেমন ছিল? এটা ছিল এভরি ওয়ান লাইকস হিম, এরকমটা কিন্তু ছিল, এভরিওয়ান লাইকস হিম, এটা অ্যাফার্মেটিভ। আর এটা নেগেটিভ হলো দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। তাহলে এই ভার্ব দ্বারা কী বুঝাইছে? এই সবাইকে কিন্তু বোঝাচ্ছে, এভরিওয়ান মানে সবাই তাকে পছন্দ করে। সো এই ভার্ব দ্বারা সবাইকে বুঝাইলে এটা তার প্রিপোজিশন না, তাই না? এটা সর্বোচ্চ অ্যাডজেক্টিভ হতে পারে। হু ইজ নট এ রোমান্টিক পয়েট নয় কে? এই পার্সিভেসি শেলি এবং জন কিটস, এই দুইজনই কিন্তু আসলে রোমান্টিক যুগের কবি, এবং জন কিটস হলো রোমান্টিক যুগের খুবই ইয়াং কবি ছিলেন। হ্যাঁ, এবং এই জন কিটস মারা যাওয়াতে শেলি কিন্তু একটা ইলিজি লিখছে। হ্যাঁ, সমসাময়িক কবি ছিল, তাদের খুব ভালো বন্ধুত্ব ছিল। এবং এস.টি. কলরেজ বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই দুইজন মিলেই কিন্তু আসলে রোমান্টিক যুগের সূত্রপাত হয়। লিরিক্যাল ব্লাড লেখা 1798 সালে। কাজে এই তিনজন সম্পর্কে তো আপনি একদম খুব কঠিনভাবে জানেন। তাছাড়া টি.এস. এলিয়ট, যে সে কিন্তু আসলে মডার্ন পিরিয়ডের একজন সাহিত্যিক, নাম করা সাহিত্যিক, কাজে রোমান্টিক পিরিয়ড হিসেবে টি.এস. এলিয়ট হবে না। ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট ওয়াজ এ প্রিন্স অফ কোন দেশের হ্যামলেট ছিল, প্রিন্স ছিল অবশ্যই ডেনমার্ক। একটু আগেই আলোচনা করেছি এটা নিয়ে। যদিও প্রিন্স হ্যামলেট কিন্তু লেখাপড়ার জন্য জার্মানিতে ছিল, কিন্তু তার রাজত্ব, তার বাবার রাজত্ব আর কি, কিং হ্যামলেট রাজত্ব ছিল ডেনমার্কে। পরবর্তীতে প্রিন্স হ্যামলেটেরই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু তার চাচা ক্লোডিয়াস চক্রান্ত করে বিভিন্ন ঘটনাক্রমে পরবর্তীতে ক্লোডিয়াস রাজা হয়। এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। এডেলা কোয়েস্টেড এবং মিসেস মোর আর দ্য ক্যারেক্টার ফ্রম দ্য নভেল। এটা হলো প্যাসেজ টু ইন্ডিয়া। এই প্যাসেজ টু ইন্ডিয়া হচ্ছে ইএম ফস্টার একটা মানে বিখ্যাত একটা উপন্যাস, এবং এটা নিয়ে কিন্তু পরবর্তীতে মুভিও হয়েছে। সেই উপন্যাসের দুটো ক্যারেক্টার হচ্ছে এডেলা কোয়েস্টেড এবং মিসেস মোর। শার্লক ইজ দ্য ক্যারেক্টার, শুধু শেক্সপিয়ার থেকে কোশ্চেন আসতেছে, তাই না? এরকম প্রত্যেকটা বিসিএসে শেক্সপিয়ার থেকে প্রচুর কোশ্চেন আসছে। শার্লক ইজ দ্য ক্যারেক্টার ইন দ্য প্লে অফ, শার্লক হচ্ছে মানে কড়া সুদখোর। হ্যাঁ, সুদ ছাড়া তার কোনো কথা নাই। তো এটা একটা আসলে দারুণ শিক্ষণীয় একটা ছিল, প্লে ছিল শেক্সপিয়ারের। দ্য মার্চেন্ট অফ ভেনিস, এই সুদখোরের গল্পটা চলে আসছে এখানে মার্চেন্ট অফ ভেনিসে। ভ্যানিটি ফেয়ার, এটা নিয়ে আমি আগের একটা বিসিএসে পড়িয়েছি এইভাবে, যে এক পিস ভ্যানিটি ব্যাগ দেন তো, এক পিস ভ্যানিটি ব্যাগ দিন। আমি বললাম যে এক পিস ভ্যানিটি ব্যাগ দেন তো আমাকে। এখন এই এক পিস থেকে আপনি মনে রাখবেন ম্যাক পিস। এক পিস থেকে কি মনে রাখবেন? ম্যাক পিস। এক পিস থেকে ম্যাক পিস, তার মানে উইলিয়াম ম্যাকপিস থাকারই কিন্তু এই ভ্যানিটি ফেয়ার নভেলটা লিখছে। আপনি যেভাবে রিলেট করে পড়তে পারেন আপনি পড়বেন, কিন্তু মানে শুধু যদি ডাহা মুখস্থ করতে চান তাহলে কিন্তু পরীক্ষায় ঝামেলা হতে পারে। পিপ ইজ দ্য প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র ইন চার্লস ডিকেন্স নভেল। তো এখন বিশেষ এই চরিত্রগুলো থেকে কোশ্চেন আসে, মানে কি একটা বলবো, এত সাহিত্যিকের এত রাইটিং এবং সেখান থেকে চরিত্র ধরে মনে রাখতে গেলে তো খুব কঠিন।
কিছু করার নেই, আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। এখানে যে লেখাগুলো দেখতেছেন প্রত্যেকটা চার্লস ডিকেন্সের লেখা। এই চার্লস ডিকেন্স থেকে কিন্তু প্রায় কোশ্চেন এসে থাকে, এবং বিগত বিভিন্ন বিসিএসে আমি কীভাবে এই অলিভার টুইস্ট, কীভাবে এই টেল অফ টু সিটিস এগুলো মনে রাখবেন তারা আপনাদেরকে হিংস দিয়েছি। আজকে সেগুলো নিয়ে কথা বলবো না, ভিডিও ডিউরেশন এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে। একটু দ্রুত করার জন্য বলতেছি যে গ্রেট এক্সপেকটেশন পড়ে দেখবেন, এটা আসলে চার্লস ডিকেন্সের একটা মাস্টারপিস। এবং গ্রেট এক্সপেকটেশনের প্রোটাগনিস্ট বা মূল চরিত্র হচ্ছে পিপ। এখানে পিপের জীবনটা কীভাবে মানে একদম শৈশব থেকে কীভাবে গড়ে ওঠে তার চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে গ্রেট এক্সপেকটেশন। লেডি চ্যাটার্লিস লাভ, এই লেডি চ্যাটার্লিস লাভ কিন্তু মানে অনেক দেশে নিষিদ্ধ। এটা মানে অশ্লীলতার দায়ে এবং গল্পের পটভূমি অনুসারে কিন্তু কী বলবো, লেডি চ্যাটার্লিস লাভার নিয়ে কিন্তু সিনেমাও হয়েছে, একদম অশ্লীল সিনেমা। আমি দেখি নাই, কিন্তু বুঝতে পারছি যেহেতু কাহিনী অশ্লীল তাহলে সিনেমাও অশ্লীল হবে। তো এটা মনে রাখবেন কীভাবে, লেডি চ্যাটার্লিস লাভার এটা লিখছে কে, এটা মনে রাখবেন যে লেডি চ্যাটার্লিস লাভ পেতে গেলে, লেডি চ্যাটার্লিস লাভ পেতে গেলে তাকে লজেন্স দিতে হবে। লজেন্স দিতে হবে, লজেন্স মানে চকলেট টাইপের দিতে হবে। এখন লেডি চ্যাটার্লিস লাভ পেতে গেলে, লেডি চ্যাটার্লিস একটা হট একটা মনে করেন একটা ঢ্যাস, তো তার ভালোবাসা পেতে গেলে তাকে কী দিতে হবে, টাকা পয়সা দেওয়া লাগবে না, তাকে লজেন্স দিতে হবে। এই লজেন্স থেকে মনে রাখবেন এটা হচ্ছে ডিএইচ লরেন্স লিখছে। লেডি চ্যাটার্লিস লাভ এটা আসলে ডিএইচ লরেন্সের অধিকাংশ লেখাগুলোই কিন্তু যৌনতা, অশ্লীলতা বা একটু ব্যতিক্রমী টাইপের লেখা, যে কারণে কিন্তু প্রায় তার বইগুলো মানে মানে জনমানুষের ভিতরে কিন্তু একটা কী বলবো, এটা প্রভাব ফেলছে, এটা ব্যতিক্রমী লেখক। এবং তারই আরেকটা লেখা হচ্ছে তার রেইনবো, এটাও একটা উপন্যাস, এবং এটাও কিন্তু অশ্লীল, এবং এটাও একটা আসলে মানে সমালোচিত একটা তার লেখা। তো লেডি চ্যাটার্লিস লাভ এবং দ্য রেইনবো আসলে সেম রাইটারের লেখা। এখানে দেখেন কোশ্চেনটা কেমন জটিলভাবে করে আল্লাহ, যে লেডি চ্যাটার্লিস লাভার ওয়াজ রিটেন বাই দ্য অথর অফ, যে কোন বইয়ের লেখক লেডি চ্যাটার্লিস লাভার এটা লিখছে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড এজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এইটা হবে ফিশ, এরকম আছে ডিয়ার, শিপ, কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরালে একই ওয়ার্ড ব্যবহৃত হয়, সিঙ্গুলার হিসেবে ফিশ, প্লুরাল হিসেবে ফিশ। তবে কখনো কখনো আপনি দেখবেন এই ফিশেসও কিন্তু ব্যবহার হয়, ফিশেস এটা প্লুরাল হিসেবে ব্যবহার হয়। তাহলে এখন কথা হলো শুধু ফিশও প্লুরাল হিসেবে ব্যবহার হয়, এবার ফিশেসও ব্যবহার হয়। তো যদি বলি যে একটি ইলিশ, তাহলে ফিশ। যদি বলি 5টি ইলিশ, তবুও কী হবে, ফিশ। যদি একই টাইপের মাছ হয় তখন কিন্তু প্লুরাল হিসেবে আমরা ফিশই সেম ব্যবহার করি। কিন্তু যদি বলা হয় যে যদি বলা যায় একটি যে কোনো একটি মাছ, তাহলে ফিশ। কিন্তু যদি বলা যায় একটি বল, একটি মাগুর, একটি ট্যাংরা, একটি জিওল, ডিফারেন্ট টাইপের মাছ, তাই না, বা 5টি পাঙ্গাস, এরকম ভিন্ন ভিন্ন প্রজাতির যদি প্লুরাল বোঝায় তখন আমরা কী ব্যবহার করি, এই ফিশেসটা ব্যবহার করি। কিন্তু আমরা যেহেতু তারা ফিশ নিয়ে প্রশ্ন তুলে ধরছে, পরবর্তীতে কিন্তু এই ধরনের একটা মানে ঝামেলা নিয়ে আসতে পারে বিসিএসে, এটা আমাদের কিন্তু জানা রাখা প্রয়োজন। কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, এটা একদম ধরে করতে চেয়েছিলাম, কিন্তু ধরে করবো না, ভিডিও ডিউরেশন লম্বা হয়ে যাবে। হু থাকলে বাই হোম ব্যবহার করবো। সো বাই হোম ব্যবহার করা হয়েছে এখানে। এবার টট মানে হচ্ছে এটা পাস্ট টেন্স। সো পাস্ট টেন্স আমরা জানি ওয়াজ অথবা ওয়ার আসবে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে। এখানে ওয়ার এসেছে, বাট ওয়ারটা কিন্তু সাবজেক্টের পরে দিছে, এটা হবে না, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব আগে দিতে হবে, তাহলে এটা কাটা। বাই হোম ফ্রেন্ডস, এই যে এখানে ওয়াজটা পরে দিছে, সো এখানে ওয়াজটা পরে দিলে তো হবে না, যদি সামনে দিত তাহলে আমরা বিবেচনা করতে পারতাম। তারপরে ফ্রেন্ডস ওয়াজ টট, এটা তো হবেই না, বাই হোম ব্যবহার করে নাই, তাহলে বাকি থাকে আর একটা যে ঘ নাম্বারটা, বাই হোম ব্যবহার হবে। এবং আমরা দেখি যে এখানে অবজেক্ট হলো ইউ, তাহলে এই অবজেক্টটা সামনে চলে আসছে, বাট ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই কারণে ওয়াজ অথবা ওয়ার যদি বসে সেটা সামনে বসবে, সামনে বসাইছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাকি যা ছিল এই যে ফ্রেন্ডস এটা বসাইছে। সো এই যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। দ্য ওয়ার্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়ার্কিং, এখানে যে কোনো প্রিপোজিশনের পরে কি বসে বলেন তো, প্রিপোজিশনের সংজ্ঞা কি তাই বলেন আপনি। মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান, নাউন অথবা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে, তাহলে এটা অবশ্যই নাউন বা প্রোনাউন। এখন নাউন বা প্রোনাউন, তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে নাউন হিসেবে বসছে। এখন নাউন হিসেবে যে বসছে, তাহলে এখানে কি নাউনের অ্যান্সার দেওয়া আছে? না, এখানে একটা পেজগি আছে। পেজগিটা হলো আপনি মনে রাখবেন এপিজে আব্দুল কালাম আজাদ।
এপিজে মানে যদি অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করে, ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, যদি অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করে তখন আমরা সেটাকে বলি পার্টিসিপল বলি। এটাই যদি অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করতো তখন আমরা এটাকে বলতাম পার্টিসিপল। কিন্তু কিন্তু এটা এখানে কী হিসেবে আচরণ করছে? এটা কিন্তু এখানে নাউন হিসেবে আচরণ করছে। এটা ভার্ব, আমরা জানি এটা ভার্ব, কিন্তু এখানে আচরণ করতেছে কী হিসেবে? নাউন হিসেবে। তখন আমরা সেটাকে বলি জিরান্ট। এই যে, তাহলে এটা রাইট অ্যান্সার হবে কিন্তু এই যে জিরান্ট। তো এই যে নারী দেখা, ডাক্তার যখন হাত ধরে না, হাত ধরে আপনার পালস গণনা করে, তো সেক্ষেত্রে আমরা ফিল ব্যবহার করি। ফিল মানে অনুভব করা, যে ডাক্তার যখন ফিল করার চেষ্টা করে যে আপনার বিট কেমন, পালস বিট কেমন। একইভাবে এটা আমরা টেকও ব্যবহার করতে পারি। এই দুইটা জিনিস ব্যবহার করি, ফিল অথবা টেক। এখন যদি ফিল থাকে তাহলে ফিলটা এটা ব্যবহার করবেন, তখন টেকও ব্যবহার করবেন না। কিন্তু যদি ফিল নাই তখন টেক ব্যবহার করবো আমরা। তাহলে যে দেখেন, দ্য ডক্টর টুক মাই পালস, এটা হবে কিন্তু রাইট অ্যান্সার। আই উইল নট লেট ইউ গো, এখানে বোঝার চেষ্টা করেন। উইল একটা মোডাল অক্সিলারিস, এরপরে এখানে নট, উইল নট, এবং এখানে কিন্তু ভার্বের ভি স্টেজ আছে। তাহলে এইখানে হলো মোডাল অক্সিলারিস বা অক্সিলারিস, আর এখানে হলো মূল ভার্ব। আমরা জানি মোডাল অক্সিলারিস পরে ভার্বের কী ফর্ম বসে? বেসিক ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে অলরেডি সাহায্যকারী ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব বসে গেছে। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা তো একাধিক সেন্টেন্স না, একটা সেন্টেন্সই। তাহলে আপনি যদি আরেকটা ভার্ব আনেন, হ্যাঁ, তাহলে কী অবস্থা? আপনি কি সরাসরি সেটা বেসিক ফর্মেটে ভার্ব আনতে পারবেন না? তাহলে আপনাকে এটাকে নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট করতে গেলে কী করতে হবে? ভার্বের সাথে আইএনজি করতে হবে। এটা যদি ভার্বের সাথে আইএনজি হতে পারতো, গোয়িং হতে পারতো, এটা গন হতে পারতো, পাস্ট পার্টিসিপল হতে পারতো, অথবা টু গো হতে পারতো। এটা হচ্ছে নন ফাইনাইট করার সিস্টেম, ভার্বের সাথে আইএনজি করা, পাস্ট পার্টিসিপল করা, অথবা ইনফিনিটি করা। তাহলে এই বাক্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু গন লেখে নাই, তারা কিন্তু গোয়িং লেখে নাই, তারা শুধু গো লেখছে। তো তারা একটা জিনিস মিসিং করছে, সেটা হলো টুটা, তার মানে তারা মিস রাখছে। এটাকে বলে ভার ইনফিনিটি। এটা কি বলে? ভার ইনফিনিটি। টু যুক্ত ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। আর টুটা যদি উজ্জ রাখে, অর্থাৎ উল্লেখ না করে, তখন আমরা তাকে বলি ভার ইনফিনিটিভ। সুতরাং কিন্তু ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। হোয়েন উষাশি এন্টার্ড ড্যাশ দ্য রুম, আমরা কিন্তু এন্টার্ড থাকলেই একদম ঘাপ বসাই দিই যে এটা এন্টার্ড ইনটু। বাট কোনো রুমে প্রবেশ করা, কোনো কক্ষে প্রবেশ করার ক্ষেত্রে এন্টার্ড ইনটু ব্যবহার করা যাবে না। এন্টার্ড ইনটু আমরা ব্যবহার করি কোনো অ্যাগ্রিমেন্টে সম্মত হওয়া বা চুক্তি করা, কোনো ডিসিশনে যাওয়া, এন্টার্ড ইনটু এ ডিসিশন, তাই না? তো আর কোনো রুমে বা কক্ষে প্রবেশ করার ক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। দ্য প্লে দ্য বার্থডে পার্টি, বার্থডে পার্টিতে মনে রাখবেন যে আপনার বার্থডে পার্টিতে, আমার বার্থডে পার্টিতে একজন সুন্দর একটা পেইন্টার দিচ্ছে। পেইন্টার মানে পেইন্ট দিচ্ছে, সুন্দর একটা পেইন্ট, হ্যাঁ, সুন্দর করে পেইন্ট করে অনেক সময় নিয়ে আমার ছবি আর্ট করে সেই পেইন্টারটা আমাকে দিছে বা পেইন্টটা আমাকে দিছে। তো এই দ্য বার্থডে পার্টি হচ্ছে হ্যারল্ড প্রিন্টার, হ্যারল্ড প্রিন্টার, এভাবে মনে রাখবেন। এই বার্থডে পার্টি এটা কিন্তু বেশ কয়েকবার এসেছে, একটু মনে রাখার চেষ্টা করবেন। টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড টাইম, টাইম আমাকে কী করেছে? আমাকে একদম সজীব করেছে, একদম কুচি বানিয়ে দিচ্ছে। এবং আবার ডাইং, আবার যেটা আমাকে মৃত্যুর দিকে নিয়ে গেছে। দো আই স্যাং ইন মাই চেইনস, যে আমি এই যে গান গাইছি, হ্যাঁ, যদি আমি গান গাইছি ইন মাই চেইনস, একটা লুপের ভিতরে থেকে, একটা বৃত্তের ভিতরে থেকে, লাইক দ্য সি, কিন্তু এই যে গানটা যে গাইছি একদম উন্মাদ সাগরের মতো, কিন্তু তবুও একটা চেইনের ভিতরে থেকে, একটা সার্কেলের ভিতরে থেকে। দিস লাইনস হ্যাভ বিন কোটেড ফ্রম ডিলান থমাস। এখানে ডিলান থমাস আসলে যেটা বলতে চাইছে যে তার কিশোর জীবনে, তার ছোটোবেলায় এত দুরন্ত ছিল, গাইতো, দৌড়াইতো, বেড়াইতো। সে একটা মানে কি একটা ফার্ম হাউসে ছিল, শিশুবেলাটা খুব সুন্দর কেটেছে, বিভিন্ন পশু প্রাণী, পাখি, ন্যাচারাল সিনারি। তো যখন একটু বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, তখন মনে হলো যে আমি তো ভুলেই গেছিলাম যে একদিন আমাদেরকে উই হ্যাভ টু ডাই, একদিন আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। হ্যাঁ, সময় আমাদেরকে বেঁধে দিয়েছে। কিন্তু এই যে চিরতরুণ, চিরযৌবনা, যে মুক্ত বিহঙ্গের মতো গান গাইতাম, হ্যাঁ, উন্মাদ সাগরের মতো দৌড়াদৌড়ি করে বেড়াইতাম, কিন্তু সব কিছু একটা চেইনের মধ্যে সীমাবদ্ধ। একটা সময় আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এটা আসলে কবির একটা ভাব দ্বারা ফুটে উঠেছে এই কবিতায়। এটা আমি বলছি যে সে একটা ফার্ম হাউসে থেকে এই ডিলান থমাস এই কবিতাটা লিখেছে, পড়ে দেখবেন, এটা ভালো লাগবে। তো ফার্ম হাউস থেকে মনে রাখবেন ফার্ন হিল। হু ওয়ান্স অ্যাটিটিউড ইট ড্রিঙ্ক বি ম্যারি, মানে খায় দায় ফুর্তি করে আনন্দিত হয়, এই যে এরকম। তো এটাকে বলে ভোগবাদী। এটার এপিকোরিয়ান ব্যবহার করবেন আপনারা। একটু দ্রুত করতেছি, এটা নিবন্ধন বিশেষ প্রাইমারি বিভিন্ন জায়গায় সলভ করেছি আমি। ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড 1000 শিপ, আবার একটা পেঁচাল পরে না জেনে দিয়েছে। দেখেন কোটেশন থেকে কোনোদিন এত কোশ্চেন দেয়, মানে আমি আসলে একমত না। ওয়াজ আবার দিচ্ছে, ক্যারেক্টার থেকে দিচ্ছে, জটিলভাবে কোশ্চেন করছে। ওয়াজ দিস ফেস দ্যাট লঞ্চড 1000 শিপ, বলছে যে এটাকে সেই মুখ, হ্যাঁ, দ্যাট লঞ্চড 1000 শিপ, যেটা হাজার বয়ে নিয়ে এসেছিল, শিপ বয়ে নিয়েছিল, অ্যান্ড বার্নড, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল,
টপলেস টাওয়ার অফ ইলুয়াম, ইলুয়ামের মানে একদম সীমাহীন একটা টাওয়ারকে কি করে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। এই ইলিম বলতে বোঝায় যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে স্বর্গের প্রাচীর দেওয়া আছে এবং এই প্রাচীরের কোনো সীমারেখা নেই, এত লম্বা প্রাচীর, এত বড় প্রাচীর, এই প্রাচীর ডিঙিয়ে কোনো খারাপ মানুষ বেসতে বা স্বর্গে প্রবেশ করতে পারবে না। তো এই যে এই টপলেস যে বলে টাওয়ার বলে, তো এই টপলেস টাওয়ারটাকে ইলুয়াম বলা হয়, বেস্তের টাওয়ার তারা কল্পনা করে। তো সেটাও নাকি পুরায় ফেলছে। তো বলতেছে এটা সেই মুখ, যে মুখ হাজার হাজার শিপ বয়ে নিয়ে আসছে, একদম স্বর্গের প্রাচীর, স্বর্গের টপলেস প্রাচীরটাও যেন পুড়িয়ে দিয়েছে। এই সব কিছু আসলে কি, এই সব কিছু হচ্ছে ক্রিস্টোফার মার্লোর মানে লেখা। মানুষের চিন্তা ভাবনা কি, চিন্তা করেন, বেস্তের টপলেস টাওয়ারটাও পুরায় ফেলাইছে এসে। এখানে মার্লো আসলে ডক্টর ফস্টাসের মাধ্যমে একটা ডায়লগ করেছে, জেনারেট করেছে। সেটা হচ্ছে যে ডক্টর ফস্টাস, আপনারা জানেন যে 24 বছর সে শয়তানের কাছ থেকে নিয়ে নেয়, বলে যে তোমরা আমাকে সাপোর্ট করো এই 24 বছর, হ্যাঁ চুক্তি হয় যে আমি যা করতে চাইবো, যে কোনো জাদু করতে চাইবো আমি যেন করতে পারি। আর শয়তান বলেছে 24 বছর পর কিন্তু তোমার জান কবজ করে আমরা নিয়ে যাব, তোমার দেহ এবং জান আমরা কিন্তু আমাদের করে ব্যবহার করব, ঈশ্বরের হয়ে কিন্তু ব্যবহার হবে না তোমার জান। তো ডক্টর ফস্টাস জাদুবিদ্যা আসলে এত আগ্রহী থাকে যে সে শয়তানের কথা মেনে নেয়। তো পরবর্তীতে কি হয় যে সে চাইলেই এই রানী হেলেনকে নিয়ে আসতেছে, ট্রয়ের হেলেনকে নিয়ে আসতেছে, তারপরে যাকে খুশি তাকেই নিয়ে আসতেছে। হ্যাঁ, শয়তান ইলিউশন করে তাকে দেখাচ্ছে। তো রানী হেলেনকে যখন, ট্রয়ের হেলেনকে আমরা জানি, হেলেনকে নিয়ে ট্রয় বিশাল বড় যুদ্ধ হয়ে যায় ট্রয় নগরীতে গ্রীসের সাথে। তার জন্য হয়েছিল রানী হেলেনকে, তার রানী হেলেন এত সুন্দর ছিল, হ্যাঁ বলা হয়ে থাকে। সেই রানী হেলেনকে সামনে ফস্টাস নিয়ে আসে এবং কি সুইট হেলেন, কিস মি, মেক মি মর্টাল, এরকম কিন্তু মানে উক্তি আছে যে ও হে হেলেন তুমি আমাকে চুমা দিয়ে মর্টাল বানিয়ে দাও, এরকম ডায়লগও কিন্তু আছে। এই ফস্টাসের কাজ এই সমস্ত। এটা কিন্তু বিশাল ট্র্যাজেডি, লাস্টে ফস্টাসের অবস্থা কিন্তু করুণ হয়ে যায়, সে আর ঈশ্বরের কাছে ফিরতে পারে না। তো যাই হোক, তো বলতেছে যে হায় হায় এইটাই সেই হেলেনের মুখ, যে মুখের কারণে যে থাউজেন্ডস অফ শিপস, মানে কি যে হেলেনকে যখন ট্রয় নগরীর এই নিয়ে আসা হয়, এটা আপনারা দেখবেন ট্রয় সিনেমাও হয়েছে। তো তারপরে কিন্তু যে গ্রিক থেকে কিন্তু হাজার হাজার শিপ আসে, যে এত বড় কথা আমাদের রানীকে তুলে নিয়ে গেছে। আসলে তুলে নিয়ে যায় নাই, রানী হেলেন প্রেমে পইরা, হ্যাঁ ওই ট্রয়ের রাজপুত্রের সাথে প্রেমে পড়ে কিন্তু নিজেই কিন্তু পলায় চলে আসে। বাট এটার জন্য কিন্তু ট্রয় নগরী একদম ধ্বংস হয়ে গেছিলো, একদম পুরো ছারখার করে ফেলাইছিল। এই জন্য বলছে যে বার্ন দ্য টপলেস টাওয়ার অফ ইলিয়ন। ক্যারেক্টার অফ আলফ্রেড ডালিটল, এটা হচ্ছে জিবি শোর একটা কি বলবো, বিখ্যাত একটা প্লে, জিবি শোর বিখ্যাত একটা নাটক। এটা হচ্ছে পেগমিলিয়ন। এই পেগমিলিয়ন আলফ্রেড ডালিটল এটাও ক্যারেক্টার থেকে আসছে, চিন্তা করেন। কেরা লিখছে সেটা না সহজে পারা যায়, কিন্তু এই গল্পের এই চরিত্রটা কেডা, এটা কোন গল্পের, এটাকে মানে খামখেয়ালি পড়না জিনিস আসলে, কিন্তু কিছু করার নাই বন্ধুরা, এটা আসলে পড়তে হবে। আপনি বিসিএস ক্যাডার হবেন, প্যারা তো নিতেই হবে। দ্য পোয়েম লাভ সংস অফ আলফ্রেড প্রুকফ্রক, এই দ্য লাভ সং অফ আলফ্রেড প্রুকফ্রক, এটা হচ্ছে টি.এস. এলিয়টের একটা লেখা। আমি একটু দ্রুত করতেছি বন্ধুরা, একটু দ্রুত করবো। এটা কোনো না কোনো বিশেষে আমি এগুলো আবার ব্যাখ্যা করবো না, যেহেতু ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে। দ্য অথর অফ ফার্স্ট সায়েন্টিফিক রোমান্স, এই সায়েন্টিফিক লেখাগুলাই, সায়েন্টিফিক দ্য টাইম মেশিন, এই ধরনের কাজগুলো সায়েন্টিফিক মানে কি বলবো কল্পকাহিনীগুলো, এটা এইচ.জি. ওয়েলস বেশি লিখছে। আপনার একটু এইচ.জি. ওয়েলসটা মনে রাখবেন, উনি সায়েন্টিফিক কর্মকাণ্ডগুলো বেশি লিখছে। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইয়ার ওয়ার্ক। রিগার্ডিং ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি কত কিছু তো হতে পারে, জিরান্ড হয়, পার্টিসিপল হয়, অ্যাডজেক্টিভ হয়, নাউন হয়, ভার্ব হয়। মজার ব্যাপার হলো এটা প্রিপোজিশনও হয়। কি যন্ত্রণা, এটা কি হয়, প্রিপোজিশনও হয়। এখানে দেখেন, এখানে যদি আমি অ্যাবাউট দিয়ে, অ্যাবাউট তো একটা প্রিপোজিশন আমরা জানি, রিপ্লেস করে দেন, দেখেন কি হয়, কল মি, আমাকে কল করো, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, যদি তুমি প্রবলেমে পড়ো, অ্যাবাউট ইউর ওয়ার্ক, তোমার কাজ নিয়ে। আমি যদি এইভাবে যে তোমার কাজ নিয়ে যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করো, তাহলে দেখেন অ্যাবাউট দিয়ে রিপ্লেস করতে পারলাম। আরও কিছু প্যাচাল পারতে পারতাম, আজকে আর না। এভাবে রিপ্লেস করে বুঝে নিন। সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। কারেক্ট কম্পারেটিভ ফর্ম, এ স্ট্রিং অফ পার্লস ওয়াজ নট মানে কি, এটা যথেষ্ট না, তার মানে যে এটা বেশি, হার্ড টিথ এটা বেশি, তাহলে হার্ড টিথ, তারপরে এটাকে আগায় দিতে হবে। তাহলে হার্ড টিথ কোথায় ব্যবহার করছে, এই যে দেখেন খ নম্বরে এটা, তাহলে হার্ড টিথ ওয়ার ব্রাইটার, এই যে এটা ঠিক আছে। টিথ আর টুথ মানে হচ্ছে একটা দাঁত, আর টিথ মানে হলো এটা প্লুরাল ফর্ম, তাহলে ওয়ার বসবে। তাহলে হার্ড টিথ ওয়ার ব্রাইটার দ্যান এই স্ট্রিং অফ পার্লস। আমি যে বলছি স্ট্রিং অফ পার্লস এতটা না, তাহলে এই যে স্ট্রিং অফ পার্লসের চাইতে তার দাঁতই হচ্ছে বেশি উজ্জ্বল,
কাম অন, ইটস টাইম টু গো হোম। বাড়িতে, মার্কেটে, বাজারে, গ্রামে, এরকম যদি হয় তার মানে এটাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। তাহলে আমরা এটাকে অবশ্যই এটা একটা কি অ্যাডভার্ব ছিল। হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর, যে আমরা মানে একদম আছে না যে অস্থির হয়ে গেছেন দৌড়াই যেতে যেতে, ধর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার, মাত্র 7 সেকেন্ড বাকি ছিল আপনি ক্লাসরুমের দরজার সামনে পৌঁছে গেছেন। এখন এখানে বলছে যে অ্যারাইভটা কী ধরনের ভার্ব। অ্যারাইভের পরে দেখেন এখানে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নাই। অ্যারাইভের পরে যদি সরাসরি নাউন বা প্রোনাউন থাকতো এটা ট্রানজিটিভ ভার্ব হতো। যেমন আমি যদি বলি আই লাভ ইউ, তার মানে কি এই লাভের পর সরাসরি একটা নাউন বা প্রোনাউন হচ্ছে, তাহলে এটা হলো ট্রানজিটিভ ভার্ব। যে সমস্ত ভার্বের পর নাউন বা প্রোনাউন বসে, অবজেক্ট বসে, সেগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। কিন্তু এখানে কিন্তু তা হয়নি, বরং এখানে কি আসছে, প্রিপোজিশন আসছে। তাহলে তো হইলো না, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। এটা কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব, মানে সমার্পক ক্রিয়া আর অসমার্পক ক্রিয়া। তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। আর পজিটিভ ভার্ব হলো একজনকে দিয়ে আরেকজন কাজ করে নিলে সেটা আমরা পজিটিভ ভার্ব বলি। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে খাওয়াচ্ছে, এই টাইপের। এটা পজিটিভ ভার্ব হবে না, এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার, কোনটা? কিং একটা পোলা মানুষকে বোঝায়, এম্পায়ার পোলা মানুষকে, কুইন মেয়ে মানুষকে, কিন্তু সভারেইন মানে সার্বভৌমত্ব, একটা দেশের সর্বোচ্চ মানে সব কিছুই আপনি আপনার মতো করে দেশ চালাবেন, এরকম জায়গাটাকে আমরা সার্বভৌমত্ব বলি। এবং সভারেইন এটা ছেলে মেয়ে উভয়কে বোঝায়।